আসসালামু আলাইকুম। আমি তাওহিদ হাসান, পড়াশোনা করছি সিলেট এম এ জোসমানী মেডিকেল কলেজ। তো আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে আজকে আমরা নরমালি একাডেমিকের কোনো কথাবার্তা বলবো না। অ্যাডমিশনের যারা মেডিকেল প্রিপারেশনে ইচ্ছুক আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো একটা অধ্যায়কে আমি কিভাবে পড়লে তো বুঝবো যে ওই অধ্যায়টা মোটামুটি আমার মধ্যে চলে আসছে। তো আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো যে মেডিকেল প্রিপারেশনের জন্য একটা অধ্যায়কে কিভাবে পড়তে হবে। তো মেডিকেল প্রিপারেশনের সায়েন্সের সাবজেক্ট থাকে 3টা, জীববিজ্ঞানে মার্কস থাকে 30, রসায়নে 25, ফিজিক্সে হচ্ছে 15। তো নরমালি এই মার্কসের প্রায়োরিটিতে জীববিজ্ঞানের প্রায়োরিটি বেশি আর কি, ইম্পর্টেন্সটা বেশি। তো ধরো জীববিজ্ঞানের বই সায়েন্সের মোটামুটি সাবজেক্টের চ্যাপ্টার গুলাকে যোগ করলে মোটামুটি 52 থেকে 55টা চ্যাপ্টার হয়। তো এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি কিভাবে পড়লে বুঝবো মেডিকেলের প্রিপারেশনের জন্য আমার চ্যাপ্টার গুলো নিজের মধ্যে আয়ত্ত হয়েছে বা এনাফ যতটুকু পড়ার জন্য। তো আমি তোমাদের জন্য একটা হচ্ছে বইয়ের পিডিএফ দিয়ে উদাহরণ দিব। সাপোজ এটা হচ্ছে কি বলে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক, এটা একটা রসায়নের চ্যাপ্টার। তো এই অধ্যায়ে কি কি পড়লে বুঝবো যে অধ্যায়টা আমার মোটামুটি পড়া হয়ে গেছে, এখান থেকে যত ধরনের প্রশ্ন আসেও মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি পারবো। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোথা থেকে প্রশ্ন আসে এইটা জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা, এইটা তো দাগানো বই, কিন্তু যদি এটা দাগানো না থাকতো, সাপোজ ধরো আমি একটা পেজে গেলাম, তো এইখানে এই লাইনগুলো দাগানো নাই, সাপোজ একদম ফ্রেশ একটা বইয়ের পেজ দাগানো না থাকলে একটা টিচারের বা তোমাকেই যদি বলি যে এই পৃষ্ঠা থেকে একটা এমসিকিউ আমাকে বানায় দাও, 5টা এমসিকিউ বানাও, তাহলে তুমি কি করবা? একটা পেজের জন্য তো নরমালি হচ্ছে কি করতে হয়, আমরা পড়ে পড়ে কোথায় থেকে প্রশ্ন বানানো যায় এটা করা যাবে, কিন্তু হাজারি স্যারের বইয়ের পেজ, 2 পেপারের পেজ প্রায় 1000-এর উপরে। তাহলে 1000টা পৃষ্ঠার বই পড়ে কেউ কোনো মেডিকেলের প্রফেসর প্রশ্ন করবে না, মেডিকেলের প্রশ্নগুলো করেই প্রফেসররা। তো তারা প্রত্যেকটা পেজ পড়ে 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 এগুলার প্রশ্ন করার সময়টা তাদের নাই। তাহলে তারা একটা পেজ দেখবে, এভাবে রিভাইজ করবে, মানে দেখার তাদের চোখে যেগুলা পড়বে সেগুলা থেকে অ্যাকচুয়ালি প্রশ্নগুলা করে। তো এই পেজটাকে আপনি আমাকে যদি বলতো যে প্রশ্ন করো, তাহলে আমি কি দেখতাম? এই যে বৈশিষ্ট্যগুলা দেখতেছেন, এই যে বৈশিষ্ট্য, তো আমাকে যদি বলা হইতো যে এই পৃষ্ঠা থেকে একটা প্রশ্ন করো, তাহলে আমার চোখে কি পড়তো? এই যে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে, অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি নরমালি আমার চোখে এগুলো আগে পড়তো। তারপরে কি, এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটা বোল্ড লাইনে লেখা, বাকিগুলোর চেয়ে এইটা চোখে আমার বেশি পড়বে, তাই না? তাহলে বোল্ড লাইন, বৈশিষ্ট্য, এগুলো আমার চোখে বেশি পড়বে। তাইলে আমার চোখে বলতে আমি তো আমার উদাহরণ দিছি, স্যারদেরও সেই, যে যাকেই বলো তাদের এইগুলা দেখবে। তারপরে এই যে বক্সটা দেখতেছো, এমসিকিউ এর বক্স, এইটা স্যারদের চোখে পড়বে। তো স্যাররা নরমালি এটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের নরমালি কি কি, তাহলে আমরা কি কি পড়বো একটা অধ্যায়ের? ফার্স্ট অফ অল পড়বো হচ্ছে দাগানো লাইনগুলো। আচ্ছা, ফার্স্ট অফ অল হলো আমরা এই পড়বো। আচ্ছা, 1 নম্বরে পড়বো হচ্ছে দাগানো লাইন। দাগানো লাইন, দাগানো লাইন। এখন একটা দাগানো লাইন, ধরো এই যে ফুল একটা লাইন দাগাইছে, এখন আমি যদি বলি যে অবস্থান্তর মৌলের ডি ব্লক মৌলের অন্তত একটি আয়ন, এইখান থেকে কোনোটার এমসিকিউ আসা, অপশনে আসা পসিবল? ডি ব্লকটা অপশনে আসতে পারে, আংশিক পূর্ণ এই কথাটা অপশনে আসতে পারে, বা এখানে বলছে যে বৈশিষ্ট্য কোনটা, এখন প্রত্যেকটা বৈশিষ্ট্যের প্রত্যেকটাই দিয়ে দিতে পারে। এখানে দেখো 5টা বৈশিষ্ট্য আছে, সাপোজ 5টা বৈশিষ্ট্য আছে, কোন এমসিকিউ ধরো এই 3টা অপশন দিছে, বাকি আরেকটা অপশন বানায় দিছে, দিয়ে বলছে যে নিচের কোনটা সঠিক নয়। তাইলে আমার কি করতে হবে? এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়তে হবে। আর একটা দাগানো লাইনের কোনটা অপশনে আসা সম্ভব, এইটা আমার দেখে পড়তে হবে যে দাগানো লাইনের এই ওয়ার্ডটা অপশনে আসা সম্ভব। তাহলে আমরা একটা দাগানো লাইনের জাস্ট ওই ওয়ার্ডটাকে মেমোরাইজ করার চেষ্টা করব, তাইলে আমার পড়াটা ইজি হবে। এরপরে 2 নম্বরে বেশি বেশি পড়বো হচ্ছে উদাহরণগুলো। উদাহরণগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যে এরকমই মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করলেই দেখতে পাবা যে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সত্য নয়, এরকম বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা উদাহরণগুলো 3টা, যে কোনো জায়গায় দেখবা যে 3টা উদাহরণ থাকলে এইটা বেশি ইম্পর্টেন্ট, যে 3টা উদাহরণ আছে, বাকি আরেকটা বানায় ওইটার একটা এমসিকিউ বানায় দিতে পারে। তো 3টা উদাহরণ, বৈশিষ্ট্য, এরকম কিছু। আর 3 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের যত পার্থক্যের ছক আছে, যত ছক আছে বইয়ের, যত ছক, ছক বলতে পার্থক্যের ছক হইতে পারে, নরমালি ছকগুলা পার্থক্যের ছকই বেশি আছে, তো ছকগুলা পড়বো। তাহলে 3টা জিনিস দেখে দেখে পড়বো, একটা হচ্ছে দাগানো লাইন, এরপর হচ্ছে উদাহরণ, এরপর হচ্ছে ছক। নরমালি একটা অধ্যায়ের এগুলা পড়লে কভার হবে। এখন এটা তো আমি তোমাকে বললাম হচ্ছে রসায়নে,
জীববিজ্ঞানে কি করব? এখন রসায়নের বিগত 4-5 বছর ধরে দেখা যায় যে এমসিকিউ যেখান থেকে আসে সেটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন থেকে। অনুশীলনী প্রশ্ন থেকে প্রায় 50টা প্লাস বা 52টা প্লাস প্রশ্ন আসে। তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্স এই দুইটার জন্য আমরা অনুশীলনীর প্রশ্ন ব্যাংক যেটা দেওয়া থাকবে বা প্রশ্নগুলা যেগুলো আছে, ইসাক স্যারের বইয়ের একটা অধ্যায়ের পিছনে অনেকগুলো এমসিকিউ আছে, এগুলা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আজমল স্যারের বইয়ের অধ্যায়ের শেষে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। এই অনুশীলনীর প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট, যে কারণ এই প্রশ্নগুলা তো বানানো থাকে, তো স্যাররা এখান থেকে প্রশ্ন দিয়ে দেওয়ার মানে গত 3-4-5 বছর ধরে এরকম প্রশ্ন আসতেছে, প্রায় 50 প্লাস প্রশ্ন এই অনুশীলনী প্রশ্ন থেকে আসে। তাহলে অনুশীলনের প্রশ্ন পড়বো, এরপরে হচ্ছে একটা অধ্যায়ের বোল্ড লাইন যেগুলো আছে এগুলা পড়বো, এরপরে উদাহরণ, বৈশিষ্ট্য, এইগুলা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যদি এগুলো পড়তে পারো তাহলে তুমি বুঝবা যে একটা অধ্যায় মোটামুটি এখান থেকে এই ধরনের টাইপগুলোর প্রশ্ন আসতে পারে। এখন এই অধ্যায়ে পৃষ্ঠা আছে ধরো 150টা, 150টার প্রত্যেকটা পৃষ্ঠা থেকে তো তুমি এমসিকিউ দিবে না। দেখো এই যে পৃষ্ঠাটা দেখাইছি, এই পৃষ্ঠার কোনো জাস্ট এই কয়টা লাইন দাগানো, বাকি লাইনগুলো দাগানো নাই, কারণ এই দাগানো লাইনগুলা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো যে এই যেখানে কিছু জেনে নাও, কিছু নোটেশন থাকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড ফিজিক্সের জন্য ফিজিক্সের বাংলা কথাও কিছু আছে, বাংলা ধরো প্রথম অধ্যায়ের বাংলা কথাগুলো ইম্পর্টেন্ট। তারপরে নিউটনিয়ান বলবিদ্যায় বল কয় প্রকার, বলের পাল্লা কত, এই এই জিনিসগুলো হচ্ছে বৈশিষ্ট্য। ওই যে বললাম বৈশিষ্ট্য থেকে প্রশ্ন বেশি আসে। তাইলে মোট কথা হচ্ছে আমরা একটা চ্যাপ্টারের দাগানো লাইনগুলা ইম্পর্টেন্ট, যেগুলো আছে ইম্পর্টেন্ট লাইনগুলা পড়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা বোল্ড লাইনগুলা, বোল্ড অক্ষরগুলা কোনটা আছে, উদাহরণগুলা, বৈশিষ্ট্যগুলা আর অনুশীলনী প্রশ্ন ব্যাংক। আর প্র্যাকটিস করতে হবে। মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা দেয় 1 লাখ স্টুডেন্ট, তার মধ্যে প্রিপারেশন একদম পিওরলি প্রিপারেশন নেয় 45 থেকে 50,000 বা 30,000, ধরলাম 30,000। তো 30,000 প্রিপারেশন নেওয়ার মধ্যে মাত্র সিট আছে 5,000টা। তো 5,000 30,000-এর ম্যাক্সিমাম স্টুডেন্টই মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য। কেন চান্স পায় না? অনেকে আছে মেডিকেলে ভর্তি পরীক্ষার ওই রুমটাতে গেছে, যখন ভর্তি পরীক্ষায় গেছে তখন প্যানিক হয়ে গেছে বা ওই প্রেশারটাকে করতে পারে নাই। এই প্রেশারটা দূর করার জন্য আমরা কি করব? আমরা প্রতিদিন প্র্যাকটিস করব এবং এমসিকিউ এক্সাম দেওয়ার চেষ্টা করব। যত এক্সাম দিব আমার এক্সামের ভয়টা চলে যাবে, যত এক্সামের ভয় যাবে চলে যাবে আমার মধ্যে থেকে, তত আমরা কি করতে পারবো, আস্তে আস্তে এই ওই মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষার দিনের হলের যে প্রেশারটা, এইটা আমার কাছ থেকেই হবে। আচ্ছা, এরপরে হলো আরেকটা এক্সাম প্র্যাকটিস করার প্র্যাকটিসের কি বেনিফিটটা হচ্ছে তুমি যত এমসিকিউ প্র্যাকটিস করবা তত হয়ে যাবে যে প্রশ্নগুলা তুমি বুঝতে পারবা। এখন দাগানো লাইন থেকে তো তুমি বুঝতে পারো না অ্যাকচুয়ালি, নরমালি প্রথম একটা অধ্যায় পড়ে কেউ বুঝতে পারে না যে এই লাইন থেকে এমসিকিউ আসা সম্ভব। তো প্র্যাকটিস করার কারণে সে বুঝতে পারবে যে এই লাইনের এই ওয়ার্ডটা থেকে প্রশ্ন আসছে বা এরকম। তো প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। আর টাইম ম্যানেজমেন্ট, যে মানুষের ম্যাক্সিমাম কাজ করতে, অভ্যাসগত কাজ করতে বেশি পছন্দ করে। অভ্যাসগত কাজ বলতে যেমন মানুষ যখন খায় বা একটা নির্দিষ্ট টাইম আছে, 3 বেলা খায়, তো একটা টাইম গেলে যে টাইমটা মানুষ খেয়ে অভ্যস্ত, ওই টাইমটা মানুষের খাবারের একটা ভালো হয়, ক্ষুধার্ততা আসে। এরপরে যখন মানুষ যে টাইম গুলাতে ঘুমায় অভ্যস্ত, ওই টাইম গুলাতে তার প্রচুর ঘুম ধরে। এর কারণ হচ্ছে মানুষ অভ্যাসগত কাজ করতে বেশি পছন্দ করে। তার মানে তুমি যত এক্সাম দিয়ে নিজেকে অভ্যস্ত করতে পারবা, তত তোমার এক্সামের ভীতিটা দূর হবে আর তুমি এই প্রেশার গুলা থেকে রিলিফ পাবা। তো এ পর্যন্তই। এভাবে মোটামুটি তুমি যদি একটা অধ্যায় পড়ো তাহলে তুমি তোমার প্রিপারেশনটা আরো গোছানো হবে আশা করি। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।